আজকে তুমি একটু ইন্টারেকশন করা লাগবে। আচ্ছা দেখো, ডিএনএ হচ্ছে মূলত এই নিউক্লিওটাইড গুলার একটা পলিমার। পলিমার ফর্ম করার জন্য আমরা জানি এদের মধ্যে ফসফরাস গ্রুপটা এভাবে ফিক্স করে, ঠিক আছে? এই বন্ডটাকে ডাই ফসফোস্টার বন্ড বলি আমরা। আচ্ছা, তাহলে আমাকে বলো এই ডিএনএটা কখনো, এইটা যদি আমরা ম্যাক্রোস্কোপিক্যালি দেখি তাহলে আমরা কি দেখতেছি দেখো তো। এই অংশটার দিকে যদি তুমি ফোকাস দাও, এই অংশটার দিকে যদি শুধুমাত্র ফোকাস দাও, এই অংশটা একটা স্ট্র্যান্ডের মতো, এরকম একটা স্ট্র্যান্ড। এবং এই স্ট্র্যান্ডটা অনেকটা কিরকম, সুগার প্লাস ফসফেট, এরকম না? দেখো তো, ফসফেট সুগার, ফসফেট সুগার। হ্যাঁ তাহলে এরকম একটা স্ট্র্যান্ড পাচ্ছ, ফসফেট সুগার, ফসফেট সুগার। আর প্রত্যেকটা সুগারের সঙ্গে কি অ্যাটাচ থাকে? নাইট্রোজেন বেস। প্রত্যেকটা সুগারের সঙ্গে কি অ্যাটাচ থাকে? নাইট্রোজেন বেস। ওকে। আর নাইট্রোজেন বেস। এক্স্যাক্টলি অপোজিট জিনিসটা এই সাইডে পাই না আমরা, সুগার ফসফেট। ওকে, এটাও সুগার ফসফেট কিন্তু জাস্ট উল্টা আর কি, নাইট্রোজেন। ওকে, তারপরে এখানে হচ্ছে কি সুগার, নাইট্রোজেন উল্টা, তারপর হচ্ছে এখানে ফসফেট। তাহলে এদের মধ্যে ডাবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, মনে পড়ে? এটাই তো ডিএনএ এর স্ট্রাকচার ছিল, ঠিক না? মনে পড়তেছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এই ফসফেট গুলা এখানের মধ্যে যদি তাকাও, এই ফসফেট গুলা, এখানে যে ফসফেট গুলা দেখতেছো, এগুলো কি? এগুলো নেগেটিভ না? এগুলো নেগেটিভ চার্জ। হ্যাঁ আমরা জানি ফসফেট এটা মূলত ছিল, যেটা আমি এখানে যদিও ফসফেট লিখছি, ডিটেইল স্ট্রাকচার নিয়ে আমরা আগে কথা বলছিলাম। আমরা জানি এই স্ট্রাকচারটা হচ্ছে মূলত H3PO4। এই H3PO4 থেকে তিনটা H চলে গেলে PO4 3 মাইনাস বাকি থাকে। তাহলে এই তিনটা মাইনাস, প্রতিটা ফসফেট একটা করে তিনটা করে নেগেটিভ আমরা বলতে পারি। তাহলে এই যে নেগেটিভিটিটা, এটাকে দূর করার জন্য আমরা, হিস্টোন প্রোটিন এসে ভেরি গুড, পজিটিভ বা হিস্টোন প্রোটিন। নিউট্রাল করে। ওকে, তাহলে হিস্টোন প্রোটিনটা কি দিয়ে তৈরি বলো তো? এমিনো অ্যাসিড। হিস্টোন প্রোটিনটা অবশ্যই, প্রোটিন তো এমিনো অ্যাসিড দিয়ে হবে। এখানে কোন কোন এমিনো অ্যাসিডটা বেশি থাকে বলো তো? উম, হিস্টিডিন, আর্জিনিন, আর্জিনিন, আর তারপর আর লাইসিন। ওকে, হ্যাঁ এই তিনটা ছিল বেসিক এমিনো অ্যাসিড, আমরা পড়ছিলাম। এবং দেখবা বাচ্চাদের ক্ষেত্রে আমরা পড়ছিলাম এই দুইটা জিনিস বেশি থাকে। খুব বেশি থাকে। কারণ কি এগুলো আমাদের জন্য বেশি থাকে না কেন? কারণ আমরা তো অলরেডি বৃদ্ধ হয়ে কারণ যাচ্ছি, গ্রোথ নাই, বাচ্চাদের তো গ্রোথ আছে, এজন্য বাচ্চাদের এই দুটো হ্যাঁ এক্সট্রা লাগে। এখন তুমি প্রশ্ন করতে পারো লাইসিন কেন না বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে বলেনি? কারণ লাইসিন হচ্ছে বাচ্চা, ছেলে, বুড়ো সবার জন্যই সমানভাবে ইম্পর্টেন্ট, এই দুইটা এক্সট্রা। ঠিক আছে, তাহলে এখন তুমি একটা আচ্ছা কমপ্লেক্সের কথা বলতেছো, আমি একটা প্রোটিনের বক্স আঁকি এখন। প্রোটিনের এরকম ছোট ছোট বক্স থাকে, এই ছোট ছোট বক্সের মধ্যে ডিএনএ গুলো পেঁচাতে থাকে। ডিএনএ গুলো এভাবে করে পেঁচাতে থাকে, পেঁচাতে থাকে, পেঁচাতে থাকে, এবং ফাইনালি পেঁচানোর ফলে যে জিনিসটা ফর্ম হয় এটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। ওকে, এই এতটুকু আমরা পড়ছিলাম আগে। সো এই ক্রোমোজোমটা, ক্রোমোজোম তাহলে মূলত স্ট্রাকচারটা এরকম, ক্রোমোজোমের স্ট্রাকচারটা এরকম। আমরা সাধারণত বই খাতায় কলমে সব জায়গায় যে এরকম একটা স্ট্রাকচার দেখি, এরকম এরকম যে একটা ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার দেখি, ধত্তেরি, এটা কি আছে, ধরো, এই যে এরকম যে একটা স্ট্রাকচার দেখি, এটা কিন্তু পরবর্তী স্টেজ। এই স্টেজের ক্রোমোজোম শুরুতে থাকে না। শুরুতে কিভাবে থাকে? এরকম থাকে, ঠিক আছে? তাহলে আমরা ক্রোমোজোম মানে কি বলতে পারি? ক্রোমোজোম মানে ইনফরমেশন, ক্রোমোজোম মানে ডিএনএ বলতে পারি। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি বলো এখন সেল ডিভিশন, আজকে আমাদের টপিক হচ্ছে সেল ডিভিশন, আমাদের চ্যাপ্টার 1 শেষ, ঠিক আছে? তাহলে আচ্ছা সেল ডিভিশনের প্রাইমারি কনসেপ্ট, মেইন কনসেপ্টটা কি? তুমি যদি চিন্তা করে দেখো, সেল ডিভিশন মূলত হচ্ছে একটা সেল, চিন্তা করো, একটা সেল, একটা সেল থেকে ধরো এটা মাদার সেল, এখান থেকে দুইটা ডটার সেল হবে, ঠিক আছে? মাদার সেল থেকে ডটার সেল হতে হলে তুমি চিন্তা করে দেখো শর্তগুলা কি কি। এক্সাক্ট সেম প্রপার্টিজ থাকতে হবে। মাদার সেল যদি চামড়ার অংশ হয়, স্কিনের অংশ হয়, ডটার সেল গুলাকে স্কিন হতে হবে। মাদার সেল যদি ইনসুলিন প্রডিউসিং সেল হয়, ডটার সেল গুলাকে ইনসুলিন প্রডিউসিং সেল হতে হবে। বোঝা যাচ্ছে? ইনসুলিন প্রডিউসিং সেল দুইজনকে হ্যাঁ হতে হবে। ওকে, এবার তাহলে আমরা একটু চিন্তা করি, মাদার সেল ডটার সেল দুইজনকেই যদি ইনসুলিন প্রডিউসিং সেল হতে হয়, তাহলে অবশ্যই মাদার সেলের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে
হুবহু কপি হয়ে এখানে আসতে হবে না? হুবহু কপি হতে হবে। তাহলে এই যে ইনফরমেশন বলতে আমরা মূলত ডিএনএ কে বুঝি, কিন্তু ডিএনএ তো আর খোলা থাকে না। ইনফরমেশন বলতে আমরা মূলত ক্রোমোজোম কে বুঝি। এই ক্রোমোজোম গুলা ধরো 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়াটাকেই হুবহু ফটোকপি হতে হবে, একদম হুবহু ফটোকপি হয়ে দেন তোমার ডটার সেলটাতে যেতে হবে। দেন এন্ড অনলি দেন তুমি বলতে পারো সেল ডিভিশন হয়েছে। ঠিক আছে? তাহলে তুমি বলো তো, এখানে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যেই তো ইনফরমেশন আছে, ডিএনএ আছে, প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যেই পেঁচাই আছে। সো এই প্রত্যেকটা ক্রোমোজোম থেকে তুমি যদি চাও ইনফরমেশন গুলা প্রথমে ডাবল করতে হবে। মানে এখানে একটা করে ইনফরমেশন আছে। ফর এক্সাম্পল, মাদার সেলটাতে এখন কয়টা ক্রোমোজোম আছে? সাধারণত ক্রোমোজোম এক জোড়া করে থাকে, অর্থাৎ 2x ইনফরমেশন আছে মাদার সেলটাতে। তো তুমি চাইবা না এই 2x টাই ফটোকপি হয়ে এখানে যাক, ডটার সেল দুইটাতে 2x 2x যাক? তাহলে হ্যাঁ, তোমার মাদার সেলটাকে ফটোকপি করে 2x ইনটু 2x, দুইটা 2x করা লাগবে, অর্থাৎ ইনফরমেশন ডাবল করা লাগবে। তাহলে বলো, ইনফরমেশন ডাবল করলে এটার স্ট্রাকচার কিরকম হবে? একটা ডিএনএ এখানে ধরে নাও, তাহলে আরেকটা ডিএনএ তৈরি হবে না? ডিএনএ রেপ্লিকেশন হবে না? ঠিক হ্যাঁ, আছে? ডিএনএ রেপ্লিকেশন হলে এটার স্ট্রাকচার কি হবে? ফাইনালি আমরা বইয়ে খাতায় কলমে যে জিনিসটা দেখি ওরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। ডিএনএ রেপ্লিকেট করছে, ডাবলড হইছে। বুঝে গেছে? তাহলে এই রকম ডাবল স্ট্রাকচার যখন দেখবা, ওটাকে আর ক্রোমোজোম বলা হয় না। ঠিক আছে? ওটাকে কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়, বা সিস্টার ক্রোমাটিড বলা হয়। কেন ক্রোমোজোম কেন বলা হয় না? কারণ এটা এটা হচ্ছে সিস্টার বলা হয়, কারণ হচ্ছে এরা এক সময় কেটে গিয়ে দুই সাইডে চলে যাবে। এখানে ডাবল ইনফরমেশন আছে, মাদারে যতগুলো ইনফরমেশন থাকার কথা তার ডাবল আছে। ঠিক আছে? তাহলে তুমি যখনই এই ক্রোমোজোমটা দেখবা, তুমি কি বলবা? এখানের মধ্যে ইনফরমেশন কত? বলো, এখানে ইনফরমেশন কত? জানি না। হেহ, আচ্ছা, এখানে ধরো এক্স বললাম, তাহলে এখানে ইনফরমেশন কত বলো? 2x। 2x, এটাই জানতে এখানে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। মূলত তুমি চিন্তা করে দেখো, আমাদের মধ্যে ক্রোমোজোম দুইটা কাঠ থেকে আসে। ফর এক্সাম্পল, তুমি একটা প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশন নিয়ে চিন্তা করো। ফর এক্সাম্পল, একজন বেটে লোক একজন লম্বা মহিলাকে বিয়ে করলো। তুমি চিন্তা করো, এই প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশনটা চিন্তা করো। একজন বেটে লোক, পুরুষ, একজন লম্বা মহিলাকে বিয়ে করলো। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো তো, এদের ছেলে মেয়ে কিরকম হবে? একটা হতে পারে যে হয় ছেলেটা লম্বা হবে, ছেলেটা হয় লম্বা হবে অথবা খাটো হবে। দুইটাই কি একসাথে হতে পারে? হতে পারে না। না। একটা ছেলে কি কখনো লম্বা খাটো দুইটা একসাথে হতে পারে, যে আজকে লম্বা আছি 1 বছর পরে খাটো হয়ে যাবো? এরকম তো হয় না। না। ধরে নিলাম সে লম্বা হয়েছে। ঠিক আছে? তাহলে সে লম্বা হইলে তুমি চিন্তা করে দেখো, লম্বা হওয়ার ইনফরমেশনটা কার থেকে পাইছে? মা থেকে। মাদার। মাদার থেকে লম্বা হওয়ার ইনফরমেশনটা পাইছে। অর্থাৎ লম্বা হওয়ার ইনফরমেশন মানে কি, লম্বা হওয়ার জন্য যে জিনটা ওটা একটা ক্রোমোজোমে ছিল, ওই ক্রোমোজোমটা ওর মধ্যে আসছে। এটাকে ধরি আমরা লম্বা হওয়ার ক্রোমোজোম, এল। ঠিক আছে? তাহলে বাবার থেকেও তো একটা ক্রোমোজোম আসছে নাকি? বাবার থেকে ক্রোমোজোম আসবে না? যেহেতু ফিউশন হয়, আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশনে ওভাম এবং স্পার্ম ফিউজ করে। তাহলে বাবারটা কোথায় গেল? তুমি একটু ভালো মতো উম, দেখো, বাবারটাও এখানে পাশে থাকে। এই ক্রোমোজোমটা, অর্থাৎ লম্বা হওয়ার জন্য বাবার তো লম্বা হওয়ার জিন নেই, খাটো হওয়ার জিন আছে। তাহলে আমরা এটাকে ছোট এল দেখাই। ছোট এল মানে, এই বড় এল মানে যদি লম্বা হয়, ছোট এল মানে হচ্ছে খাটো। তাহলে বলো, এর ছেলেটার হাইট কিরকম হবে? ওটা নির্ভর করতেছে কয়টা ক্রোমোজোমের উপর? দুইটা ক্রোমোজোমের উপর না? একটা আসছে মা হ্যাঁ, থেকে, আরেকটা আসছে বাবা থেকে। কিন্তু ফাইনালি তুমি যদি চিন্তা করো, ফাইনালি মায়েরটা হচ্ছে কি ডমিনেন্ট, ডমিনেন্ট, আর বাবারটা হচ্ছে রিসিসিভ। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করে দেখো, ডমিনেন্ট যেটা ওটাই আলটিমেটলি ছেলের ওখানে প্রকাশ পায়। ঠিক আছে? এই এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, তাহলে যে কোনো, এটা জাস্ট লম্বা দিয়ে বুঝালাম, যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের ধরো চুল কিরকম হবে, কোঁকড়ানো হবে, আমাদের গায়ের রং কিরকম হবে, সবগুলো ইনফরমেশনের জন্য আমাদের কি আছে? এক জোড়া করে ক্রোমোজোম আছে। সবগুলো ইনফরমেশনের জন্য এক জোড়া করে আছে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি আমাদের চুল কোঁকড়ানো হবে নাকি লম্বা হবে, এটা নির্ভর করতেছে এক জোড়া ক্রোমোজোমের উপর। এরকম এক জোড়া ক্রোমোজোমের উপর, যেখানে একটা আসে পিতার থেকে, একটা আসে মাতার থেকে। ঠিক আছে? ফাদার থেকে, আরেকটা আসে মাদার থেকে।
তাহলে এটা যদি বুঝো, এবার তুমি আমাকে বলো, তুমি যে লম্বা হবে না খাটো হবা, এখানে ইনফরমেশন, প্রতিটা ইনফরমেশনের জন্য তোমার ক্রোমোজোম কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করে দেখো, এই এল কে যদি একটা ইনফরমেশন ধরি, ঠিক আছে, লম্বা হওয়াটাকে যদি একটা ইনফরমেশন ধরি, খাটো হওয়াকে যদি একটা ইনফরমেশন ধরি, তাহলে বলতে পারি তোমার সাধারণত তোমার সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে ওখানে কয় জোড়া ক্রোমোজোম থাকে? তোমার সেলে যে নিউক্লিয়াস আছে ওখানে কয় জোড়া ক্রোমোজোম থাকে মানুষের ক্ষেত্রে? 20 জোড়া। 23 জোড়া। 23 জোড়া মানে ও, কি? 23 জোড়া। হ্যাঁ হ্যাঁ, 23 জোড়া মানে তুমি চিন্তা করে দেখো তো, পিতার থেকে বাবার থেকে 23টা আসছে, আবার মার থেকে 23টা আসছে, অর্থাৎ তোমার কাছে মূলত যে কোনো কিছুর ইনফরমেশন কয়টা করে আছে? 2x পরিমাণ আছে না? বোঝা যাচ্ছে কেন হ্যাঁ। আমরা টু এন কে ডিপ্লয়েড বলি? কারণ হচ্ছে তোমার যে কোনো কিছুর ইনফরমেশন ডাবল ডাবল করে আছে, একটা আসে মাতার থেকে, একটা আসে পিতার থেকে। এবার তুমি এভাবে চিন্তা করো, তাহলে মাতার থেকে যখন দুইটা ডটার সেল হবে, অর্থাৎ যে কোনো একটা সেল কে থেকে যখন দুইটা ডটার সেল হবে, এখানের মধ্যে শুরুতেই আমরা বুঝলাম যে 2x ইনফরমেশন ছিল, এখান থেকে শুরুতে কি হতে হবে? 2x × 2x অর্থাৎ 4x হতে হবে। অর্থাৎ যে ইনফরমেশনটা আছে, আমরা জানি প্রত্যেকটা ক্রোমোজোমে এক্স করে ইনফরমেশন থাকে, প্রত্যেকটা ক্রোমোজোমে এক্স করে ইনফরমেশন থাকে, আর তোমার বডির মধ্যে এক জোড়া করে ক্রোমোজোম থাকে যে কোনো ইনফরমেশনের জন্য। এজন্য তোমার টোটাল ইনফরমেশনটাকে ধরা হয় টুয়াইজ এক্স বা টুয়াইজ এন। ওকে, এখন আচ্ছা। প্রত্যেকটা ক্রোমোজোমকে কি হতে হয়? ডাবলড হতে হয়। কারণ কি? ডটার সেল মানে কি? প্রত্যেকের কাছে হাফ করে যেতে হবে। তাহলে প্রত্যেকের কাছে যদি হাফ করে যেতে হয়, প্রত্যেকটা ক্রোমোজোমেরই দুইটা করে কপি লাগবে না? এবার তুমি চিন্তা করো, এটার একটা কপি বানাও, এখন দুইটা কপি হয়ে গেল, এটাকে কেটে তুমি দুইজনকে দুইটা দিয়ে দিবা। ঠিক তেমনি এটারও আরেকটা কপি বানাও, এটারও। তাহলে এখন ইনফরমেশন কত? শুরুতে ছিল এক, এখন এখানে কত হয়েছে? টুয়াইজ এক্স। এখানে কত হয়েছে? টুয়াইজ এক্স। তাহলে টোটাল ইনফরমেশন এখন হয়েছে 4। 4x। এই 4x টা, এবার তুমি চিন্তা করো, এখান থেকে এটাকে যদি তুমি ছিঁড়ে ফেলো, এটাকে যদি ছিঁড়ে দুই ভাগ করে ফেলো, তাহলে তুমি চিন্তা করো, আবার এক্স এক্স আলাদা হয়ে গেল না ছিঁড়ে দুই ভাগ করে ফেললে? হ্যাঁ। আবার এটাকেও যদি তুমি ছিঁড়ে দুই ভাগ করে ফেলো, এটা কি হয়ে যাবে? এক্স এক্স আলাদা হয়ে যাবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ছেঁড়াছিঁড়ির কি দরকার? এখানে তো 2x আছে, একটা 2x যদি এখানে চলে যায় আর একটা 2x এখানে চলে যায়, দুইটা ডটার সেল হয়ে গেল, সমস্যা কি? কিন্তু সমস্যা হচ্ছে, তখন তোমার পুরাটাই আসতেছে একটা মায়ের থেকে। এটা কি ছিল? ম্যাটারনাল, এটা ছিল প্যাটার্নাল। পুরা প্যাটার্নালটা চলে যাচ্ছে একদিকে, পুরো ম্যাটারনালটা চলে যাচ্ছে একদিকে। এরকম কখনো হয় না, ক্রোমোজোম সবসময় একটা অংশ আসে পিতার থেকে, আরেকটা অংশ আসে মাতার থেকে। এটা তো একদম শুরু থেকেই, যখন জাইগোট ফর্ম করে, স্পার্মের সঙ্গে ফিউজ করে, ঠিক তখন থেকে এই এই অ্যাকশনটা শুরু হয়। বোঝা যাচ্ছে? তাহলে তুমি চিন্তা করে দেখো, এই যে ছেঁড়ার অংশটা কেন আসতেছে? ছিঁড়ে, কারণ দুইটা অংশে দিতে হবে, দুইটা অংশে দিলে আলটিমেটলি তুমি চিন্তা করো, এই অংশটা, এই একটা চলে গেল এই এখানে, সাথে এখান থেকে একটা চলে গেল এখানে, তাহলে ইনফরমেশন আবার কি হয়ে গেল? এক্স এক্স 2x হয়ে গেল। আচ্ছা, দুইটা অংশ কোথায় যাবে? পরের সেলটাতে, পরের সেল যে নতুন সেলটা তৈরি হচ্ছে ওখানে, আমরা এখন ডিটেলস দেখলে আরেকটু ক্লিয়ার হবে। আমি জাস্ট বুঝালাম যে আচ্ছা। কেন আমাদের এই ইনফরমেশনটা ডাবলড হয়। এবং এখানের মধ্যে তোমার এই জিনিসটা বুঝতে হবে, নর্মালি ক্রোমোজোম থাকে এভাবে, কিন্তু এখন ক্রোমোজোমকে তুমি দেখতেছো এভাবে। এটা কখন হবে? যখন মাইটোটিক সেল ডিভিশন হবে, অর্থাৎ ইনফরমেশনটা ডাবলড হতে হয়। এবার আমরা আসি, এই ইনফরমেশন ডাবলড হওয়াটা তুমি চিন্তা করো কিসের উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই এখান থেকে যখন এই জিনিসটা হচ্ছে, কি হওয়া লাগবে শুরুতে? এখানে যে ডিএনএটা ছিল, ফর এক্সাম্পল এটা ডিএনএ, এই ডিএনএটাকে ডাবলড হতে হবে। তাইলে সেল ডিভিশন হওয়ার প্রথম শর্ত কি? ডিএনএটাকে ডাবলড হতে হবে, নইলে কি সেল ডিভিশন হতে পারবে? না। বুঝতে যাচ্ছে? তাহলে সেল ডিভিশন শুরু হওয়ার আগেই তোমার ডিএনএটাকে ডাবলড হতে হয়। তো সেল ডিভিশন শুরু হওয়ার যে প্রসেস গুলো, ওগুলো আমরা ছোটকালে পড়ছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওখানে কোথাও কি তুমি ডিএনএ ডাবলড হওয়ার কথা পড়ছো? পড়ো নাই। তাহলে তুমি চিন্তা করে দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মনে পড়ে? এগুলা ছোটকালে ক্লাস 9-এ পড়ছিলাম। প্রোফেজ, হ্যাঁ। প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। এই পাঁচটা পর্যায়ে, কোন পর্যায়ে, এই পাঁচটা পর্যায়ে শুধুমাত্র কথা বলে কি নিয়ে? এই যে একটা ক্রোমোজোম ছিল ওটাকে দুই ভাগ ভাগ করে ফেলে, অর্থাৎ এরকম ক্রোমোজোম গুলো ছিল, এখানে স্পিন্ডল অ্যাপারেটাস ক্রিয়েট হয়। এই স্পিন্ডল অ্যাপারেটাসের মধ্য দিয়ে তোমার ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হয়ে দুই সাইডে চলে যায়। পুরাটা অংশই এটা নিয়ে কথা বলে যে ক্রোমোজোম গুলাকে দুই ভাগ করে কিভাবে দুইটা আলাদা সেলে কনভার্ট করা যায়।
এখন ক্রোমোজোম গুলোকে দুই ভাগ করে ইনফরমেশন 4x ছিল 2x 2x নিয়ে গেল, কিন্তু এখানে একজনও কিভাবে এই 2x ইনফরমেশনটা হইলো? নরমালি তো ইনফরমেশন থাকে x পরিমাণ প্রত্যেকটা ক্রোমোজোমে, এখানে কিভাবে 2x হইলো এটা নিয়ে টেলোফেস। হ্যাঁ হ্যাঁ আসতেছি, এটা নিয়ে কেউ কেউ কথা বলে না এই অংশে। তাই মনে রাখবা এই যে এখানের মধ্যে যে ডিএনএ ডাবলড হওয়ার প্রশ্নটা, এটা মূলত সেল ডিভিশনের স্টেজ গুলার মধ্যে পড়ে না, এটা সেল ডিভিশন শুরু হওয়ার আগেই হয়, ওটাকে বলা হয় ইন্টারফেজ। ঠিক আছে, ইন্টারফেজ হলো একটা সেল ডিভিশন হয়ে গেছে, তারপরের সেল ডিভিশন শুরু হওয়ার আগে দুইটা সেল ডিভিশনের মাঝের স্টেজটাকে বলা হয় ইন্টারফেজ। এই ইন্টারফেজ দশায় কি হয়? ডিএনএটা রেপ্লিকেট হয়। তাহলে সেল ডিভিশনের ফার্স্ট কাজ কি ছিল? ডিএনএ রেপ্লিকেট। এবং এই ইন্টারফেসকে তিনটা পর্যায়ে ভাগ করছে, G1, S ফেজ, G2। এবার তুমি বলো এই ইন্টারফেসের মূল কাজটা কি? আমরা একটু আগে বলছি ইন্টারফেসের মূল কাজটা কি? ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ যে ভাগ। হ্যাঁ, যে তোমার যে ইনফরমেশনটা আছে এটাকে ডাবল করতে হবে। তাহলে ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন হচ্ছে কোন ফেজে? এস ফেজে। এস ফেজে তোমার ডিএনএটা সিনথেসিস হবে। এখন আমরা যেহেতু রেপ্লিকেশন পড়ে আসছি, তুমি জানো, বলো তো ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য বা ডিএনএ রেপ্লিকেট হওয়ার জন্য কি কি এনজাইমের দরকার পড়ে? লাইগেস। লাইগেজ অনেক পরের একটা এনজাইম, অনেক আগে বলে ফেলছো। লাইগেজ তো ওকাজাকি খন্ড হওয়ার পরে ওগুলাকে লাগানোর জন্য। শুরুতে তোমার ডিএনএ এর স্ট্র্যান্ড গুলাকে খুলতে হয় না? পলিমারেজ। হ্যাঁ হেলিকেস। হ্যাঁ হ্যাঁ হেলিকেজ। শুরুতে কে কাজ করে? হেলিকেজ কাজ করে। হেলিকেস। হেলিকেজ কাজ করে তাদের দুইজনকে সরায় দেয়। তারপর কে কাজ করে? তারপর গাইরেস। না, তারপর হচ্ছে এই হ্যাঁ গাইরিস, ঠিক আছে, দূরের যেগুলা ভালো প্যাচ খেয়ে যাচ্ছে ওদের ওই প্যাচ গুলোকে মুক্ত করে গাইরিস। কিন্তু এই স্ট্র্যান্ড পলিমারেজ। হ্যাঁ হ্যাঁ আসতেছি, পলিমারেজ এখন না। এই স্ট্র্যান্ড গুলো তো এই খোলার সাথে সাথে আবার লেগে যাবে, ঠিক না? তাহলে এদেরকে আটকায় রাখার জন্য কি আসতো? প্রোটিন। হ্যাঁ সিঙ্গেল। এগুলো কি রকম স্ট্র্যান্ড? এগুলো ডাবল সিঙ্গেল স্ট্র্যান্ড। বন্ডেড। সিঙ্গেল 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 বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরপর এরপর পলিমারেজ আসতো এখানে একটা করে ডিএনএ পলিমার তৈরি করার জন্য। তাহলে বলো এই পলিমারেজ আসার পরে এ বসার জন্য এখানে একটা সিট তৈরি করতো, মনে পড়ে? এখানে একটা সিট তৈরি করতো, ওটার নাম কি ছিল? প্রাইমারিলি যেটা তৈরি হইতো প্রাইমেইজ, মনে পড়ে? প্রাইমেইজ। হ্যাঁ। এই যে, এবং ফাইনালি যখন এটা তৈরি হইতো ডিএনএটা হয়ে গেল, ফাইনালি হচ্ছে কি আমরা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পাই। বুঝা গেছে? এবার তাহলে তুমি বলো এতগুলা এনজাইম এদেরকে তৈরি করা লাগবে না? এই এনজাইম গুলো হ্যাঁ। সাধারণত আগে থেকে রেডি থাকে না, এদেরকে রেডি করতে হয়। তাহলে এই ডিএনএ সিনথেসিস সেকেন্ড ফেজে কেন লিখছি? কারণ শুরুর ফেজটাতে এনজাইম গুলোকে তৈরি করতে হয়। ঠিক আছে, এনজাইম গুলো তৈরি হয়। বুঝা গেছে? এটাকে বলা হয় র মেটেরিয়াল হ্যাঁ। কালেকশন। তাহলে G1 ফেজে কি হয়? র মেটেরিয়াল কালেকশন। এরপর তোমার এস ফেজে কি হয়? ডিএনএ সিনথেসিস। আর G2 ফেজে কি হয়? G2 ফেজে হয় তোমার সেন্ট্রিওল তৈরি হয়। আচ্ছা যাক, ওটাতে আমরা যাচ্ছি না, G2 ফেজে কিছু একটা হয়। সো ফাইনালি আমরা কি পেলাম? আমরা একটা ডিএনএ পেলাম, আমরা এরকম একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পেলাম। সো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পাওয়ার সাথে সাথে এই ক্রোমোজোমটা কি হয়ে গেছে বলতো? এই ক্রোমোজোমটা এরকম যে ক্রোমোজোমটা ছিল ওটা কি হয়ে গেছে? এরকম ডাবল স্ট্রাকচারড হয়ে গেছে না? বোঝা যাচ্ছে? বুঝছো এই এতটুক? হ্যাঁ। এবার তুমি চিন্তা করো, এবার এখানের মধ্যে ইনফরমেশন হয়ে গেছে ডাবল। এখন ডাবল ইনফরমেশন তো একটা সেলে থাকতে পারে না, অবশ্যই কি হওয়া লাগবে? এই সেলটার মধ্যে ইনফরমেশনটাকে আলাদা করে দুইটা পোলে নিয়ে যেতে হবে এবং সেলটাকে আলাদা করে ফেলতে হবে। আলাদা ইনফরমেশন গুলো দুই সাইডে নিয়ে গিয়ে দুইটা নতুন সেল ক্রিয়েট হবে। ঠিক আছে, এটাকে বলা হয় মাইটোসিস সেল ডিভিশন। তাহলে তুমি দেখো প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজে এখন তুমি চিন্তা করো, এই যে শুরুতে ক্রোমোজোম গুলা ছিল এরকম, শুরুতে ক্রোমোজোম গুলো আমি তিনটা ক্রোমোজোম দিয়ে দেখাচ্ছি। শুরুতে জিনিসটা ছিল এরকম, এখন এই ক্রোমোজোম গুলা তোমার শুরুতে কি হয়ে গেল? এই তোমার ইন্টারফেজে গিয়ে এরকম ডাবলড হয়ে গেল। ঠিক আছে, এরকম ডাবলড হয়ে গেল। কিন্তু প্রবলেম হলো এটা যে ডাবলড হয়েছে বা সিঙ্গেলড হয়েছে এটা কিন্তু বোঝা যায় না। শুরুতে ক্রোমোজোম গুলা কি ছিল? এক্স ছিল। আচ্ছা, কি এতটুক বুঝতে পারছো কিনা আগে বলো? এতটুক বুঝছি যে ক্রোমোজোম গুলা শুরুতে শুধুমাত্র এরকম সিঙ্গেল স্ট্র্যান্ড। ইন্টারফেস কি প্রোফেজের আগে? হ্যাঁ ইন্টারফেস হচ্ছে প্রোফেজের আগে।
যখন ডিএনএটা ডাবল আচ্ছা। হয়। ঠিক আছে, আমরা এক জোড়া ক্রোমোজোম নিয়ে কথা বলি শুধুমাত্র। ধরো এটা পিতা থেকে আসছে আর এটা মাতা থেকে আসছে। এখন তুমি চিন্তা করো, শুরুতে এখানে ইনফরমেশন এক্স এক্স টুয়াইজ এক্স ছিল, কিন্তু তোমার ইন্টারফেসের পরে এখানে ডিএনএ রেপ্লিকেট করে কি হয়ে গেছে, ডাবলড হয়ে গেছে, দুইটাই এরকম ডাবলড হয়েছে। তখন ইনফরমেশন, যে কোনো একটা ইনফরমেশন টুয়াইজ এক্স 4x হয়ে গেছে না। এখন তাহলে তোমার কি করা লাগবে, এগুলাকে, এই ইনফরমেশন গুলাকে কেটে হাফ করে দুই সাইডে নিয়ে যেতে হবে, এরকম দুইটা পোলে নিয়ে দুইটা সেল তৈরি করে ফেলা লাগবে। ঠিক আছে, কিন্তু এই ক্রোমোজোম গুলা তুমি চিন্তা করে দেখো, ক্রোমোজোম গুলো মূলত কি দিয়ে তৈরি, তোমার ফসফরিক অ্যাসিড আছে, নেগেটিভ ফসফরিক অ্যাসিড, তারপর এমিনো অ্যাসিড আছে, পজিটিভ এমিনো অ্যাসিড, হিস্টোন প্রোটিন আছে, ঠিক না? তাহলে এতগুলো চার্জ পার্টিকেল যখন থাকে, এরা হচ্ছে পানিকে টানে, পানিকে টানে। কারণ কি, আমরা জানি লাইক ডিজলভস লাইক, এইরকম একটা সূত্র যদি পড়ে থাকো, লাইক ডিজলভস লাইক, তাহলে কি পানি টানবে। পানি কেন টানে, কারণ হচ্ছে গিয়ে H প্লাস OH মাইনাস, এদেরও পোলারিটি আছে, এরও পোলারিটি আছে, এবং এর পোলারিটির কারণে এদেরকে টানে। এবং তুমি চিন্তা করো, পানি থাকার কারণে এরা হচ্ছে কি একদম ডুবে থাকে পানিতে। তাহলে তুমি চিন্তা করো, এই এরা এরা চাচ্ছে হচ্ছে ইনফরমেশন গুলাকে কেটে হাফ করে দুই সাইডে নিয়ে যেতে। তাহলে এদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে পানিগুলাকে বের করে, সোললি ইনফরমেশন গুলাকে বের করে আনতে হবে। তাহলে ডিএনএটাকে বের করে আনার জন্য প্রথমে এরা করে কি, পানিটাকে ছেড়ে দেয়, পানিটাকে ছেড়ে দিতে থাকে, অর্থাৎ ডিহাইড্রেশন হতে থাকে। তাহলে প্রোফেজের স্টেপ গুলো কি কি হবে এখানে লিখি একটু। প্রোফেজে কি হবে, ডিহাইড্রেশন হবে। ঠিক আছে, ডিহাইড্রেশন কেন হচ্ছে, কারণ একটু আগ পর্যন্ত ক্রোমোজোমটাকে দেখা যাচ্ছিল না, এখন ডিহাইড্রেশনের মাধ্যমে হচ্ছে ক্রোমোজোমটা বের হয়ে আসতেছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এখানে যে নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড হইলো, নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড হইলো, এই স্ট্র্যান্ডটা তৈরি করার জন্য নতুন নতুন নিউক্লিওটাইড লাগবে, রাইট? কারণ কি, একটা ধরো এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এখানে একটা নাইট্রোজেন বেজ আছে, এটার বদলে এটা যখন খুলে যায়, এটা যখন এভাবে খুলে যায়, তখন এই, নতুন স্ট্র্যান্ড তৈরি হলো। হ্যাঁ, নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে না, ডিএনএ রেপ্লিকেশন মানে কি, নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হওয়া না? মনে পড়তেছে? আচ্ছা। খুলে না, ফেলা না, ওই যে ডিহাইড্রেশন হওয়ার পর নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। না, দুইটাই একসাথেই চলতেছে, সাইমালটেনিয়াসলি দুইটাই একসাথে চলতেছে। একদিকে তোমার ডিহাইড্রেশন হচ্ছে, অন্যদিকে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে। তাহলে তুমি বলো, নতুন আচ্ছা। স্ট্র্যান্ডটা তৈরি হওয়ার সময় এখানে যে নিউক্লিওটাইড গুলা ছিল, এই যে একটার পর একটা নিউক্লিওটাইড আসতেছে ফসফরিক অ্যাসিড, একটার পর একটা নিউক্লিওটাইড আসতেছে ফসফরিক অ্যাসিড, এই জিনিসটা কোথা থেকে আসতেছে, এই জিনিসটা কোথা থেকে আসে, এই একটা সেল কোথা থেকে আসে? আরএনএ। আরএনএ তো, এই নিউক্লিওটাইডটাকে মনে আছে, এই নিউক্লিওটাইড থেকে এগুলা আসে, এই, সরি, এই নিউক্লিওলাস, এটা কি নিউক্লিওলাস না? নিউক্লিওলাস থেকে মূলত এই নিউক্লিওটাইড হ্যাঁ, গুলো আসে। নিউক্লিওলাস থেকে। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, এক্সটেন্সিভলি এই নিউক্লিওটাইড থেকে তোমার নিউক্লিওটাইড, সরি, নিউক্লিওলাস থেকে নিউক্লিওটাইড গুলো আসতেছে। তাহলে বলো তো, এই নিউক্লিওটাইডটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে না? আস্তে আস্তে এই নিউক্লিওলাসটা নষ্ট হয়ে যেতে শুরু করে, ঠিক আছে, হারায় যাচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে, আচ্ছা। এই এতটুক হারায় গেল। এখন তুমি হ্যাঁ। চিন্তা করো, এখানে ডিএনএটাও ডাবলড হচ্ছে, ক্রোমোজোম পানি ছেড়ে দিচ্ছে, এবং পানি ছেড়ে দিতে দিতে এগুলা আস্তে আস্তে ডিএনএ যখন ডাবলড হচ্ছে, তুমি চিন্তা করো তো, ডিএনএটাকে আর বেঁধে রাখা যাচ্ছে না। এখানে চিন্তা করে দেখো, ক্রোমোজোম একটু আগে ছিল এরকম, এখন ডাবলড হয়ে গেছে, জায়গা বেশি লাগতেছে না? তাই মনে রাখবা, এরা নিউক্লিয়ার যে কভারিংটা আছে এটাকেও নষ্ট করে দেয়। তাহলে ফাইনালি তুমি কি পাচ্ছ, নিউক্লিয়ার মেমব্রেনটা নষ্ট হয়ে গেছে, নিউক্লিয়ার লাস্টটা নষ্ট হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এতটুকু কি বোঝা গেছে? তাইলে প্রোফেজে কি কি ঘটছে, হ্যাঁ, ডিহাইড্রেশন ঘটতেছিল, দুইটা জিনিস হারায় গেছে, একটা হচ্ছে নিউক্লিওলাস, আরেকটা কি, নিউক্লিওলাস আর একটা নিউক্লিও মেমব্রেন, মেমব্রেন। মেমব্রেন। এবার বলো, দুইটা সেল তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা সেলে এই এক্স পরিমাণ ইনফরমেশন থাকার কথা, কিন্তু এখানে 2x চলে গেছে। তাহলে এই যে ইনফরমেশন গুলা, এটাকে হাফ করে ফেলতে হবে না? এটাকে হাফ করে ফেলতে হবে না? কারণ তুমি চিন্তা করো, এখান থেকে তুমি দুইটা সেল তৈরি করতে যাচ্ছ, তুমি যদি এটাকে হাফ করো কেটে, এই এই হাফটা একটা সেলে পাঠাও, এই হাফটা একটা সেলে পাঠাও, আর বাকি হাফ যেটা আছে ওটা আরেকটা সেলে পাঠাও, ঠিক আছে,
আবার এখান থেকেও এটাকে কেটে এখানে যে একটা হাফ আছে লাল হাফটা এখানে পাঠালা, আর বাকি যে হাফটা আছে সেটা এখানে পাঠালা। তাহলে ফাইনালি তুমি দুইটা সেলের মধ্যে হাফ হাফ করে দুইটা ক্রোমোজোম থেকে সেম ইনফরমেশন, এগুলো তো সেম ইনফরমেশন, ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে সেম ইনফরমেশনটাই দুইটা সেলে চলে যাচ্ছে না? বোঝা যাচ্ছে? তাহলে তুমি এরকম করে হ্যাঁ 23টা ক্রোমোজোমই এরকম হাফ করে কেটে যায়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 4x ইনফরমেশন থেকে আবার 2x ইনফরমেশন রিস্টোরড হয়েছে না? তাহলে নর্মাল একদম মাদার সেলের মতো একটা সেল হ্যাঁ হয়ে গেল না? বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, এবার তাহলে তাহলে তোমার মেইন কাজটা কি? এই জিনিসটাকে হাফ করতে হবে, এটাকে কেটে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। এটাকে ছেঁড়ার জন্য তোমার প্রসেসটা কি মনে রাখবা, এটাকে ছেঁড়ার জন্য একটা দড়ি দিয়ে বেঁধে ফেলা লাগে আগে। এই দড়িটাকে বলা হয় স্পিন্ডল অ্যাপারেটাস। ধরো এখানের মধ্যে নিউক্লিওলাসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনটা হারিয়ে গেছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা একটা সেল, এখানের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনটা হারিয়ে গেছে, নিউক্লিওলাসটা হারিয়ে গেছে। ওকে, নিউক্লিয়ার মেমব্রেনটা হারিয়ে গেল। ওকে ওকে, দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা হারিয়ে গেল। ওকে, এখন তুমি চিন্তা করো এখানে যে ক্রোমোজোম গুলো আছে, এখানে একটা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে। স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে। এই স্পিন্ডল অ্যাপারেটাসের মধ্যে এই ক্রোমোজোম গুলো অ্যাটাচড হবে। এই ক্রোমোজোম গুলা স্পিন্ডল অ্যাপারেটাসে অ্যাটাচড হবে। ঠিক আছে, এবার অ্যাটাচড হওয়ার পরে তুমি চিন্তা করো তো, এদের কাজ কি? অ্যাটাচ হয়েছে কেন? যাতে এরা যে কোনো একটাকে বেস ধরে, এই তারটাকে বেস করে এটা হচ্ছে কি দুই ভাগে ছিঁড়ে যেতে পারে। দুই ভাগে ছিঁড়াটা কেন ইম্পর্টেন্ট? কারণ ইনফরমেশন এক্স পরিমাণ দুই সাইডে চলে যাবে তখন। তাহলে তুমি চিন্তা করো, প্রথমে অ্যাটাচমেন্ট হইলো। তাহলে অ্যাটাচমেন্ট হওয়ার জন্য এই স্পিন্ডল অ্যাপারেটাসটার সঙ্গে, এটাকে বলা হয় স্পিন্ডল অ্যাপারেটাস মানে সুতা, স্পিন্ডল মানে হচ্ছে সুতা, এই সুতাটার সঙ্গে অ্যাটাচ হয়, স্ট্রিংটার সঙ্গে অ্যাটাচ হয়। ফাইনালি অ্যাটাচড হয় কি দিয়ে? এটা পরীক্ষায় আসে কাইনেটোকোর প্রোটিন দিয়ে। কাইনেটোকোর প্রোটিন দিয়ে কাইনেটোকোর প্রোটিন দিয়ে। কাইনেটোকোর কেন বলা হয় এটা বলতেছি, কারণ এই যে কর্ডটা আছে এটার উপর এটা মুভ করে, এই ক্রোমোজোমটা মুভ করে। কেন মুভ করে? কারণ হচ্ছে এরা দুইটা সেল তৈরি করতে চাচ্ছে, এদিকে একটা সেল তৈরি করতে যাচ্ছে, এখানে আরেকটা সেল তৈরি করতে যাচ্ছে। তাই ক্রোমোজোমটাকে হাফ করার পরে মুভ করতে হয়, অর্থাৎ কাইনেটিক একটা ক্রোমোজোম পাচ্ছ। এখান থেকে আসছে কাইনেটোকোর। বুঝা গেছে? কাইনেট হ্যাঁ ক্রোমোজোম। ঠিক আছে, এই কাইনেটোকোর প্রোটিন দিয়ে এখানের সঙ্গে অ্যাটাচড হয়। এবার তাহলে তুমি চিন্তা করো, এবার তুমি চিন্তা করো এখন হবে কি? এখানের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওকে, অ্যাটাচ করলো। নেক্সট হবে কি? ভাগ হওয়ার আগে এরা সবাই মাঝ বরাবর আসবে। এই যে স্পিন্ডল অ্যাপারেটাস গুলো আছে, এটার ইকুয়েটোরিয়াল জোনে আসবে, অর্থাৎ ইকুয়েটর মানে হচ্ছে মিড লাইন বরাবর আসবে। অর্থাৎ দুইটা ক্রোমোজোমই এই দুই মিড লাইন বরাবর আসলো। ঠিক আছে, মনে রাখবা বায়োলজিতে মিড লাইনকে বলা হয় মেটা। মেটা মানে হচ্ছে মাঝখানে। ঠিক আছে, মেটা বা মেসো মানে হচ্ছে মাঝখানে। তাহলে এই মাঝখান আচ্ছা বরাবর আসলো। তাইলে এই নড়তে নড়তে কাইনেটিক মুভমেন্ট করতে করতে কাইনেসিস করতে করতে, কাইনেসিস মানে হচ্ছে গতি, তো মাঝখানে আসাটাকে বলা হয় মেটাকাইনেসিস। বোঝা যাচ্ছে? এই কাইনেসিস করতে করতে মাঝখানে আসা বলা হয় মেটাকাইনেসিস। তাহলে তুমি দেখো এখানের মধ্যে আমরা লিখে আচ্ছা ফেলি, প্রোমেটাফেজে কি হচ্ছিল? এক হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস গ্রো করতেছিল। ডিহাইড্রেশন ডিহাইড্রেশন তো ও প্রোফেজে। এরপর কি হবে? ভাগ করার জন্য প্রোফেস স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে। প্রোমেটাফেস হ্যাঁ, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে। তারপর কি? কাইনেটোকোর দিয়ে ক্রোমোজোম গুলো অ্যাটাচড হবে। কাইনেটোকোর দিয়ে ক্রোমোজোম গুলো অ্যাটাচড হবে। এখন ক্রোমোজোম গুলো যখন অ্যাটাচ অ্যাটাচড হয়েছে, তাহলে তুমি চিন্তা করো অ্যাটাচড হয়েছে এক একটা এক্সট্রিম পয়েন্টে, হয় এখানে একটা একটা ক্রোমোজোম অ্যাটাচ হয়েছে, এখানে একটা ক্রোমোজোম অ্যাটাচ হয়েছে। এরা সবাই মিড লাইন বরাবর আসে, ভাগ হওয়ার আগে মাঝ বরাবর আসে। ঠিক আছে, মেটা হ্যাঁ মেটাকাইনেসিস, এটাকে বলা হয় মিড লাইন বরাবর আসাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস এর সময় মূলত কি হচ্ছে তুমি চিন্তা করো তো, এই ইকুয়েটোরিয়াল জোনে, এটাকে আরেক নামে ডাকা হয় কি? ইকুয়েটোরিয়াল জোনে এরা হচ্ছে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম মেটাকাইনেসিস কি জিনিস। আমি এটা একটু মুছে দিই, দাঁড়াও। ওকে, তাহলে তুমি বুঝলা কি মেটাকাইনেসিসের মাধ্যমে ইকুয়েটরে আসছে। এরপর তুমি চিন্তা করো ইকুয়েটরে আসার পরে কি হবে? এরা দুই সাইডে মুভ করবে, এখানে ইকুয়েটর থেকে দুই সাইডে মুভ করবে। দুই সাইডে মুভ করা মানে কি দেখো তো, এই অংশটা কেটে যাবে, এই লাল অংশগুলা এই সাইডে চলে গেল, নীল অংশগুলো এখানে চলে আসলো। তাহলে তুমি একটা সেল আঁকো, এই যে তোমার দুই সাইডে চলে গেল এরা, এখানে চলে গেল, তারপর এখানে চলে গেল। ওকে, আর নিচে কি চলে আসলো? এই যে এই অংশটা নিচে চলে আসলো। তাহলে এবার তুমি আমাকে বলো, একটু আগে এখানে ইনফরমেশন কতগুলো ছিল? এখানে ইনফরমেশন কত ছিল? ওই যে 2x 2x। কারণ কি? ডিএনএ দুইটা। এখন দেখো তো ডিএনএ একটা একটা হয়ে গেল না?
আবার হাফ অফ ইনফরমেশন হয়ে গেল না? হ্যাঁ এখন এখন তাহলে তুমি বলতে পারো এখানে ফাইনালি এক্স আর এক্স যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য, ধরো এটা হাইটের বৈশিষ্ট্য, লেন্থের বৈশিষ্ট্য, তাহলে লম্বা হবা নাকি ছোট হবা এরকম আলটিমেটলি 2x ইনফরমেশনই আছে, এখন আর 4x ইনফরমেশন নাই। এই যে ইনফরমেশন হাফ হইলো, এই জিনিসটা কিভাবে হয়েছে বলতো? ক্রোমোজোমের ডিভিশনের মাধ্যমে, ঠিক না? ক্রোমোজোমটা ডিভাইডেড হয়েছে, ঠিক না? বলতো এখানে ক্রোমোজোম কয়বার ডিভাইডেড হয়েছে? হ্যাঁ একবারই তো, ঠিক না? ক্রোমোজোম প্রথমে মাথায় আসলো, একবার। একবার divide। তাহলে এখানে মনে রাখবো ক্রোমোজোমাল ডিভিশন একবার হয়েছে, ক্রোমোজোমাল ডিভিশন একবার। ওকে, এরপরে আমরা যাই, তাহলে মেটাকাইনেসিস বুঝলাম, এর যে ভাগ হয়ে গেল অ্যানাফেজে কি হয়ে গেল? ডিভাইডেড হয়ে গেল। এখন তুমি চিন্তা করো, ডিভাইডেড হওয়ার সময় এই যে একটা ক্রোমোজোম, এই অংশটা একটু ভালো মতো খেয়াল করো, এই একটা ক্রোমোজোম যখন ডিভাইডেড হচ্ছে, এই সেন্ট্রোমিয়ারটা যখন মাঝ বরাবর থাকে, মাঝ বরাবর থাকলে, ঠিক আছে, এটাকে কি বলা হয়? আচ্ছা বলো, মাঝ বরাবর থাকলে এটাকে আমরা কি বলি? মাঝ ওয়ার্ডটা বায়োলজিতে কি বলা হয় এটা বলো লিস্ট। মিডল, মেটা। মেটা। তাহলে এটাকে কি বলা যাবে? মেটাসেন্ট্রিক। হ্যাঁ মেটাসেন্ট্রিক। পরীক্ষায় যদি আসে মেটাসেন্ট্রিক দেখতে, মেটাসেন্ট্রিক যে ক্রোমোজোমটা ভাগ করার পরে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটা, এটাকে দেখতে কিসের মতো? ইংরেজি কোন অ্যালফাবেটের মতো লাগে? ভি। ভি, ভেরি গুড। এরপর মেটাসেন্ট্রিক না হয়ে এই সেন্ট্রোমিয়ারটা ভাগ করার সময় ধরো আরেকটু দূরে সরে গেল, আরেকটু দূরে সরে গেল, ধরো এই সেন্টারে না থেকে এখানে চলে আসলো, তখন এটাকে দেখতে কিরকম মনে হয় দেখো তো? আরেকটু দূরে সরে গেলে, এই সেন্টার থেকে যদি আরেকটু দূরে সরে যায়, জিনিসটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে না? সেন্টার থেকে আরেকটু দূরে সরে গেছে, এল। এল এর মতো। তাহলে এটা কি? যেহেতু মেটা না, এটাকে বলা হচ্ছে সাব মেটা, সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, ঠিক আছে। এরপরে হ্যাঁ দেখো, যদি এটা এরকম থাকে, সাব মেটাসেন্ট্রিক গেল এল, তারপর এরকম যদি থাকে, আরো একটু দূরে সরে গেল, তাহলে একদম উপরে চলে যাচ্ছে জে। না? এটা জে এর মতো, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোফোবিয়া হচ্ছে হাইট ফোবিয়া, অর্থাৎ যখন উপরে চলে যায়, বেশি উপরে চলে গেছে, এল থেকেও সামান্য চলে গেছে, তখন এটা একদম উপরে উঠে গেছে, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর তুমি চিন্তা করো, যদি এটা একদম মুখে চলে আসে, এটা একদম টেইলে চলে আসছে এখানে, তাহলে এটাকে কি বলা হবে? আইয়ের মতো না এটা? ইংরেজি আইয়ের মতো, এটাকে বলা হয় হ্যাঁ টেলোসেন্ট্রিক। ঠিক আছে, একদম এক্সট্রিম পয়েন্টে থাকলে টেলোসেন্ট্রিক। তাহলে তুমি দেখো এখানের মধ্যে কি হচ্ছে, এই জিনিসটা ভাগ হওয়ার পরে, ভাগ ভাগ হওয়ার পরে কি হচ্ছে, এখানের মধ্যে কখনো তুমি মেটাসেন্ট্রিক পাচ্ছ, কখনো এক্রোসেন্ট্রিক পাচ্ছ, অনেকগুলো 23টা ক্রোমোজোম, বিভিন্নটা বিভিন্ন ভাবে ভাগ হয়েছে আর কি। ভিএল জে আই এরকম কতগুলো লেটার পাচ্ছ মনে হচ্ছে, ঠিক না? ভিএল জে আই, এদের নামগুলো মনে থাকবে? হ্যাঁ মেটাসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, নামগুলো মনে রাখবা। হ্যাঁ তাহলে ফাইনালি তুমি ইনফরমেশন গুলোকে দুই ভাগে আলাদা করে ফেলছো কিভাবে? এই যে তোমার অ্যানাফেজ দশায়, অ্যানাফেজ ফেজে কি হচ্ছে তোমার? মেটাকাইনেসিস এর পরে হচ্ছে ডিভাইডেড হয়ে যাচ্ছে ক্রোমোজোম গুলা, ক্রোমোজোম গুলো ডিভাইডেড হয়ে কি কি শেপ নিচ্ছে? ভি এল জে আই। ঠিক আছে, মনে থাকবে ভি এল জে আই মানে কি বলছি? ওকে, হ্যাঁ লাস্টলি টেলোফেজ দশা। বলো এখন কি কাজ বাকি আছে? আমার প্রথমে ছিল এরকম একটা সেল ছিল, আমার প্রথমে এরকম একটা মাদার সেল ছিল। দুইটা দুই দিকে চলে যাবে। হ্যাঁ, দুইটা তো দুই দিকে চলে গেছেই, চলে গেছে না? আর বাকি আছে কি? এখানে চলে গেছে না সবগুলা? দুইটা তো দুই দিকে চলে গেছেই, এখন কাজটা কি? এদেরকে মানে আলাদা পুরাটা হ্যাঁ আলাদা করে ফেলতে ডিভাইড হবে। হবে। হ্যাঁ, ডিভাইড হয়ে যেতে হবে। তাহলে তুমি চিন্তা করো তো, যখন তুমি ডিভাইড করে ফেলতেছো, শুরুতে একটা সেল ছিল, এখন দুইটা সেল হয়ে গেছে না? অর্থাৎ এরকম একটা সেল থেকে দুইটা সেল বানায় ফেলছো, এবং দুইটা সেল এক্স্যাক্টলি সেম ইনফরমেশন গুলো পাইছে না? সেম ইনফরমেশনটা এরকম ছিল, এটা রেপ্লিকেশনের মাধ্যমে ডাবল ইনফরমেশন হয়েছিল, এবং এটাকে ভাগ করে একটা সেল এটা পাইছে, আরেকটা সেল এটা পাইছে, তাহলে সেম ইনফরমেশনটাই দুইটা সেলটাই পাইছে না? অর্থাৎ এখানে যে 2x ছিল, এখানেও সেই 2x আছে, এখানেও সেই 2x আছে। তাহলে আলটিমেটলি হ্যাঁ তো মাদার সেলের মতো দুইটা ডটার সেল হবে না? বুঝা যাচ্ছে? তাহলে টেলোফেজ দশায় মূলত কি হচ্ছে বলতো? টেলোফেজ দশায় মূলত মনে রাখবা, টেলোফেজটা হচ্ছে প্রোফেজের ঠিক উল্টা, প্রোফেজের ঠিক উল্টা। দেখো, তোমার অলরেডি ক্রোমোজোম দুইটা আলাদা হয়ে গেছে, ক্রোমোজোম দুইটা এদিক এদিক চলে গেছে, এখন ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হবে, এখন যেহেতু এদের যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল,
এটা কেন চলে গেছিল? যাতে তুমি একটা ব্যারিকেড না হয়, এই যে এরা দুই দিকে মুভ করবে, এরা বড় হচ্ছে, এজন্য যাতে এরা ঝামেলা না করে, তাই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা চলে গেছিল। এখন তো আলটিমেটলি এরা দুই সাইডে চলে গেছে, তুমি দেখতেছো কি এরা আলটিমেটলি দুইটা সাইডে চলে গেছে। এখন দুইটা সাইডে যাওয়ার পরে এরা এখন আস্তে আস্তে কি তৈরি করবে, কভারিং নিতে শুরু করবে, ঠিক না? তাহলে এখন টেলোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করবে। বুঝা যাচ্ছে? নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করবে। সাথে কি হবে? হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করার সাথে 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 মনে রাখা লাগবে, এখন যেহেতু সবকিছু হয়ে গেছে, নিউক্লিওলাসটাও রিঅ্যাপিয়ার করবে। নিউক্লিওলাসটাও রিঅ্যাপিয়ার করবে। বুঝা যাচ্ছে? আর কি হবে হ্যাঁ তুমি চিন্তা করে দেখো, শুরুতে নিউক্লিয়াস ছিল এটা এত বড়, এখন তুমি নিউক্লিয়াসটাকে হাফ করছো, ক্রোমোজোম তৈরি করার জন্য হাফ করছো, ছোট ছোট হয়ে গেছে না? তাহলে নিউক্লিয়াস যাবে না তার আগে যে ভলিউমটা ছিল ওটা রিগেইন করতে? তাহলে কি হবে, বাইরে থেকে হ্যাঁ পানি ঢুকতে শুরু করবে, বাইরে থেকে পানি ঢুকতে শুরু করবে। এটাকে কি বলা হয়? ওয়াটার এডিশন বলা হয়, ঠিক আছে? তাহলে এই তুমি পানিগুলো কোত্থেকে আসবে? এই সেলের ভিতর পুরাটাই তো পানি, মনে আছে ও ইউক্যারিওটিক সেল আচ্ছা, করার সময়? তাহলে তুমি সেলে, চিন্তা করো, হ্যাঁ 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 এখান থেকেই তো পানিগুলো সাইটোসোল থেকে চলে আসতেছে, এবং ফাইনালি তুমি দেখো পানি আসতেছে। তাহলে আমরা দেখি তো এক্স্যাক্টলি প্রোফেজের উল্টাটা পাচ্ছ কিনা এখানে। আমি একটু ছোট করি, একটা সেকেন্ড। প্রোফেজে কি ছিল? ডিহাইড্রেশন ছিল, এখন কি দেখতেছো? রিহাইড্রেশন। রিহাইড্রেশনের রিহাইড্রেশন। পরে কি পাচ্ছ তুমি? নিউক্লিয়ার মেমব্রেনটা, নিউক্লিওলাসটা রিঅ্যাপিয়ার করছে, নিউক্লিওলাসটা রিঅ্যাপিয়ার করছে, সাথে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনটাও রিঅ্যাপিয়ার করছে, নিউক্লিয়ার মেমব্রেনটাও রিঅ্যাপিয়ার করছে। এবং ফাইনালি তুমি যেটা পাচ্ছ এটা হচ্ছে, প্রথমে এরকম একটা ছিল, ক্রোমোজোম দুইগুলা দুই সাইডে চলে গেল, এবং ফাইনালি এরকম দুইটা হয়ে গেল। এখন বলো, স্পিন্ডল অ্যাপারেটাসের কি আর দরকার আছে? স্পিন্ডল অ্যাপারেটাসের কি ভাগ তো করে ফেলছো, স্পিন্ডল অ্যাপারেটাসের দরকার আছে? না, এখন নেই। তাহলে তাহলে স্পিন্ডল অ্যাপারেটাস ডিসঅ্যাপিয়ার করবে, ডিসঅ্যাপিয়ার করবে, মনে থাকবে, স্পিন্ডল অ্যাপারেটাস ডিসঅ্যাপিয়ার করবে। হ্যাঁ তাহলে ফাইনালি তুমি যে জিনিসটা পাচ্ছ হয়ে গেল। এখন এতক্ষণ পর্যন্ত তুমি কি করছো? মূলত নিউক্লিয়াসটাকে ভাগ করছো, দুই ভাগে ভাগ করছো, ঠিক আছে? নিউক্লিয়াসটাকে দুই ভাগে ভাগ করছো। এই নিউক্লিয়াসের ভাগটাকে, নিউক্লিয়াসকে বলা হয় কেরিও। তাইলে এটাকে কি বলা হচ্ছে? কেরিও কাইনেসিস। বুঝা গেছে? কেরিও কাইনেসিস মানে কি, নিউক্লিয়াসটাকে দুই ভাগ করে দুই দিকে, কাইনেসিস মানে হচ্ছে গতিশীল করছো, হ্যাঁ ভাগ করে দুই ভাগে নিয়ে গেছো। তাহলে একটা সেলের মধ্যে দুইটা ভাগ থাকে, একটা নিউক্লিয়াস আর একটা কি, সাইটোপ্লাজম। তাহলে নেক্সট স্টেপ কি? সেলটাকে তৈরি করার জন্য সাইটোপ্লাজমটাকেও দুই ভাগে ভাগ করে দিতে হবে। এই যে সাইটোপ্লাজমটাকে দুই ভাগে ভাগ করতেছো, এটাকে কি নামে ডাকা হয়? এটাকে ডাকা হয় সাইটোকাইনেসিস। তাহলে ফাইনালি তুমি কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে দুইটা সেল তৈরি করে ফেললে। তো সর্বপ্রথম, এই পুরোটা সাইটোপ্লাজম, তাহলে দুইটা নিউক্লিয়াস। হ্যাঁ বলো কি? না, দুইটা। সাইটোপ্লাজমটা হ্যাঁ ডিভাইডেড হয় মূলত হচ্ছে গিয়ে এই এখানে একটা রিং ফর্ম হয়, অর্থাৎ এখানে যে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখতেছি আমরা, এই মেমব্রেনটাতে একটা রিং ফর্ম হয়, একটা এরকম ছোট্ট একটা অংশ ঢুকে যায় এভাবে। এই রিংটা একটা সময় ভিতরে ঢুকতে 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 এরকম দুইটা অংশে আলাদা করে ফেলে, এবং দুইটা অংশ যখন আলাদা হয়ে যায় তখন আমরা দুইটা সেল পেয়ে গেলাম। এবং সর্বপ্রথম যখন বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করতেছিল, সেল ডিভিশন নিয়ে কাজ করতেছিল, সর্বপ্রথম যখন একটা মাইক্রোস্কোপের নিচে, একটা স্লাইডের নিচে দেখছিল, বিজ্ঞানীরা কিন্তু এই সাইটোপ্লাজম গুলা দেখা যায় না, শুধুমাত্র দেখা যায় নিউক্লিয়াস গুলা, এভাবে এভাবে নিউক্লিয়াস গুলা। তো ওরা দেখতেছিল একটা নিউক্লিয়াস ছিল, কিছুক্ষণ পরে দুইটা হয়েছে, এরপরে চারটা হয়েছে। তো ওরা ভাবছে নিউক্লিয়াসটা শুধুমাত্র ডিভাইডেড হচ্ছে। এজন্য দেখবা বইয়ে বলা আছে, সর্বপ্রথম এই মাইটোটিক সেল ডিভিশনের নাম দেওয়া হয়েছিল কেরিওকাইনেসিস। ঠিক আছে? এই নামকরণটা কে করছিল একটু দেখে নিবা, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো কোনো কারণে এই সেল ডিভিশনটাই সাইটোকাইনেসিসটা হলো না, তাহলে কি হবে? নিউক্লিয়াস দুইটা এরকম মনে হবে না? হ্যাঁ বুঝা যাচ্ছে? তারপর এখানে ধরো আবার ভাঙলো, এরা কোনো সাইটোকাইনেসিস হলো না, তাহলে অসংখ্য সেল পড়ে আছে মনে হবে না? হ্যাঁ ঠিক আছে, এই কনসেপ্টটা নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো। এই এতটুকু কি বুঝছি? হ্যাঁ